তবে ভারতকে চাপে ফেলতে চিকেন নেককে নিশানা করে রেখেছে চীন। আমরা বলছি আপনারা সতর্ক হন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আবারও গুরুত্ব পাচ্ছে সেই চিকেন নেক। চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর ভারতের বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ছোট্ট একটি অংশের দখল নিতে পারলে ভেঙে দুই ভাগ হয়ে যাবে ভারত। আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রসমূহের ভৌগোলিক অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থান একদিকে যেমন কোনো রাষ্ট্রের শক্তিমত্তার মূল উৎস হয়ে উঠতে পারে, অন্যদিকে আবার কোনো রাষ্ট্রের চিরন্তন দুর্বলতার কারণ হয়েও দাঁড়াতে পারে। ভারত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত শিলিগুড়ি করিডর এক্ষেত্রে একটি ভূ রাজনৈতিক দোধারি তলোয়ার হিসাবে কাজ করছে। এই চিকেন নেক নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে, আশা করছি সাথেই থাকবেন। একদিক থেকে দেখলে ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক ঐক্য রক্ষার ক্ষেত্রে করিডোরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার অন্যদিক থেকে দেখলে করিডোরটি ভারতের জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক একটি হুমকি হয়ে উঠতে পারে। বস্তুত কেবল ভারতের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শিলিগুড়ি করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড। বিশুদ্ধ ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে শিলিগুড়ি করিডর ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড। পশ্চিমবঙ্গে তৃতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি ও এর আশেপাশের অঞ্চলের সমন্বয়ে উক্ত করিডোরটি গঠিত। শিলিগুড়ি করিডরের দৈর্ঘ্য 60 কিলোমিটার এবং প্রস্থ 22 কিলোমিটার, কিন্তু কোনো কোনো স্থানে করিডোরটির প্রস্থ আরও কম, 17 কিমির কাছাকাছি। ভারতীয় রাষ্ট্রকে দুটি ভূখণ্ডে বিভক্ত করা যেতে পারে, মূল ভারতীয় ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারত। শিলিগুড়ি করিডরের মাধ্যমে ভারতীয় রাষ্ট্রের এই দুটি অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ যদি শিলিগুড়ি করিডর না থাকত, সেক্ষেত্রে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোনো স্থল সংযোগ থাকত না। উল্লেখ্য, উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থল বেষ্টিত, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সীমান্তে কোনো সমুদ্র নেই। ফলে সমুদ্রপথে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ স্থাপনও সম্ভব নয়। এই পর্যায়ে এসে উত্তর পূর্ব ভারতের একটি সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া প্রয়োজন। প্রশাসনিকভাবে অঞ্চলটি উত্তর পূর্ব অঞ্চল, নর্থ ইস্টার্ন রিজন বা NER নামে পরিচিত এবং ভারতের 28টি প্রদেশের মধ্যে 8টি এই অঞ্চলে অবস্থিত। প্রদেশগুলো হচ্ছে সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এগুলোর মধ্যে সিকিম বাদে অবশিষ্ট 7টি প্রদেশ একত্রে 7 সিস্টার্স নামে পরিচিতি অর্জন করেছে। এই 7 সিস্টার্স প্রদেশগুলো রাজনৈতিক ও ভৌগোলিকভাবে ভারতীয় রাষ্ট্রের কেন্দ্রবিন্দু থেকে বহুদূরে অবস্থিত এবং নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে অঞ্চলটির বৃহদাংশের সঙ্গে উত্তর বা দক্ষিণ ভারতের চেয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের সাদৃশ্য বেশি। এমত অবস্থায় নানাবিধ রাজনৈতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও অন্যান্য উপাদানের কারণে 7 সিস্টার্স প্রদেশগুলোতে বিচ্ছিন্নতাবাদ ও নানা রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান এবং এর ফলে অঞ্চলটির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা ভারতীয় রাষ্ট্রের জন্য এমনিতেই বেশ কঠিন। তদুপরি এই অঞ্চলের সীমানা ও মালিকানা পুরোপুরিভাবে সুনির্দিষ্ট নয়, কারণ চীন অরুণাচল প্রদেশের বৃহদাংশকে দক্ষিণ তিব্বত হিসেবে অভিহিত করে এবং একে চীনের অন্তর্গত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ হিসেবে দাবি করে। এই পরিস্থিতিতে ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও উত্তর পূর্ব ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নয়াদিল্লিকে অঞ্চলটিতে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখতে হয়। তদুপরি অপেক্ষাকৃত পশ্চাদপদ উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং ভারতীয় কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত ভারতীয় পররাষ্ট্রনীতির লুক ইস্ট ও অ্যাক্ট ইস্ট নীতিদ্বয় বাস্তবায়ন করার জন্য এতদঞ্চল বিস্তৃত ভারতীয় অর্থনৈতিক পরিস্থিতি স্থাপন করা প্রয়োজন। উল্লেখ্য, লুক ইস্ট ও অ্যাক্ট ইস্ট নীতির মূল উদ্দেশ্যে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্কের বিস্তার এবং এক্ষেত্রে উত্তর পূর্ব ভারত ভারতীয় রাষ্ট্র ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ সেতু হিসাবে কাজ করতে পারে। কিন্তু মূল ভারতীয় ভূখণ্ড ও উত্তর পূর্ব ভারতের মধ্যে একটিমাত্র সংযোগ পথ রয়েছে, আর সেটি হচ্ছে শিলিগুড়ি করিডর, যেটি উত্তর পূর্ব ভারতের প্রবেশপথ নামে পরিচিত। মানচিত্রে এই করিডরের আকৃতি অনেকটা মুরগির ঘাড়ের মতো।
এজন্য এই করিডোরটিকে ভারতের মুরগির ঘাড় হিসেবে আখ্যায়িত করা হয়। অবশ্য করিডোরটির আকৃতিগত দিকের পাশাপাশি ভূ রাজনৈতিক ও ভূকৌশলগত দৃষ্টিকোণ থেকেও এটি কার্যত একটি চিকেন নেক, কারণ এতদ অঞ্চলে ভারতের কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চাইলেই এই মুরগির ঘাড় মোটকে দিতে পারে। অর্থাৎ শিলিগুড়ি করিডোর দখল করে মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। একই কারণে শিলিগুড়ি করিডোরকে ভারতের অ্যাকিলিসের গোড়ালি হিসাবেও অভিহিত করা হয়। উল্লেখ্য, গ্রিক মহাকাব্য ইলিয়াডের মহাবীর অ্যাকিলিসের প্রায় সমগ্র শরীরে কোনো অস্ত্রের আঘাত কার্যকর হতো না, কিন্তু তার গোড়ালি ছিল এক্ষেত্রে ব্যতিক্রম। গ্রিক রূপকথা অনুযায়ী ট্রোজান যুদ্ধের শেষ পর্যায়ে ট্রোজান রাজপুত্র প্যারিসের নিক্ষিপ্ত তীর অ্যাকিলিসের গোড়ালিতে আঘাত হানে এবং এর ফলে তিনি নিহত হন। এজন্য আপাত দৃষ্টিতে খুবই শক্তিশালী কারো ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ দুর্বলতাকে অ্যাকিলিস হিল হিসেবে অভিহিত করা হয়। ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র, কিন্তু শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অ্যাকিলিস হিল হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য বহুবিধ সমস্যার মতো শিলিগুড়ি করিডোরের উৎপত্তির জন্য ব্রিটেন কর্তৃক ভারতবর্ষের বিভাজন দায়ী। ভারতবর্ষের বিভাজনের আগে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ একই রাষ্ট্রের অংশ ছিল এবং এজন্য মূল ভারতীয় ভূখণ্ড থেকে পূর্ববঙ্গের ভূখণ্ডের মধ্য দিয়ে সহজেই উত্তর পূর্ব ভারতে পৌঁছানো সম্ভব ছিল। কিন্তু 1947 সালে ভারতবর্ষের বিভাজনের সঙ্গে সঙ্গে বঙ্গ বা বাংলা প্রদেশও বিভাজিত হয় এবং পশ্চিমবঙ্গ ভারতের ও পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ ভারতীয় সরকার পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের মধ্যে স্থল সংযোগ রক্ষার জন্য শিলিগুড়ি ও এর আশেপাশের একটি ক্ষুদ্র অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করে এবং এই অঞ্চলটি শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। স্বাধীন ভারতীয় রাষ্ট্রের জন্য শিলিগুড়ি করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংকীর্ণ করিডোরটির মাধ্যমে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংযোগ রক্ষা হয়েছে এবং এর ফলে নয়াদিল্লির পক্ষে উত্তর পূর্ব ভারতের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হয়েছে। যদি শিলিগুড়ি করিডোর না থাকত, সেক্ষেত্রে নয়াদিল্লির পক্ষে উত্তর পূর্ব ভারতের প্রদেশগুলোতে ছড়িয়ে পড়া বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতাকামী আন্দোলনগুলোকে দমন করা প্রায় অসম্ভব হয়ে পড়ত, কারণ সেক্ষেত্রে ভারতের পক্ষে অঞ্চলটিতে সৈন্য ও সামরিক সরঞ্জাম প্রেরণ করা খুবই কঠিন হয়ে যেত। একইভাবে যদি শিলিগুড়ি করিডোর না থাকত, সেক্ষেত্রে নয়াদিল্লির পক্ষে উত্তর পূর্ব ভারতে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করাও অত্যন্ত কঠিন হয়ে যেত। সরল ভাষায় বলতে গেলে শিলিগুড়ি করিডোর না থাকলে খুব সম্ভবত উত্তর পূর্ব ভারতীয় প্রদেশগুলো স্বাধীন রাষ্ট্রে পরিণত হতো এবং কার্যত ভারতের দ্বিতীয় বিভাজন ঘটত। কিন্তু শিলিগুড়ি করিডোর একদিকে যেমন 1947 পরবর্তী ভারতীয় রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করেছে এবং উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করতে সহায়ক ভূমিকা পালন করেছে, অন্যদিকে করিডোরটি ভারতের জন্য একটি সার্বক্ষণিক ও তীব্র ভূ রাজনৈতিক ও ভূকৌশলগত ঝুঁকি হিসাবে বিরাজমান রয়েছে। বস্তুত 1970-এর দশকের প্রথমার্ধের আগে এই করিডোরটি ভারতের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ ছিল, কারণ সে সময় বর্তমান বাংলাদেশ ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অংশ ছিল এবং সিকিম একটি স্বাধীন রাষ্ট্র ছিল। 1947 সালে স্বাধীনতা লাভের পর থেকেই কাশ্মীর সংকটসহ নানাবিধ কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের তিক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল এবং বর্তমান বাংলাদেশের ভূখণ্ড ছিল ভারতের জন্য শত্রু রাষ্ট্রের ভূখণ্ড। সে সময় বিশেষত 1965 সালের ভারতীয় পাকিস্তানি যুদ্ধের পর থেকে ভারতের মূল ভূখণ্ড থেকে পূর্ব পাকিস্তান বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর পূর্ব ভারতে যাতায়াতের কোনো সুযোগ ছিল না। তদুপরি ভারতীয় সমর বিশারদের মধ্যে এই আশঙ্কাও ছিল যে যুদ্ধের সময় পাকিস্তান পূর্ব পাকিস্তানের ভূখণ্ড থেকে আক্রমণ চালিয়ে শিলিগুড়ি করিডোর দখল করে নিতে পারে এবং ভারতীয় রাষ্ট্রের দুই অংশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে। 1960-এর দশকে চীনা ভারতীয় দ্বন্দ্ব তীব্র রূপ ধারণ করার পর এবং বিশেষত 1962 সালের চীনা ভারতীয় যুদ্ধে চীনের নিকট ভারতের শোচনীয় পরাজয়ের পর ভারতীয় সমর বিশারদদের মনে শিলিগুড়ি করিডোরের ওপর সম্ভাব্য পাকিস্তানি আক্রমণের পাশাপাশি সম্ভাব্য চীনা আক্রমণের ভীতিও সংযোজিত হয়। বিশেষত 1960-এর দশকে চীনা পাকিস্তানি মৈত্রী স্থাপিত হওয়ার পর ভারতীয় নীতি নির্ধারকরা ভারতের ওপর চীনা পাকিস্তানি যৌথ আক্রমণের আশঙ্কা করতে থাকেন এবং এই পর্যায়ে এসে উত্তর ও দক্ষিণ দিক থেকে শিলিগুড়ি করিডোরের ওপর চীনা পাকিস্তানি যৌথ আক্রমণের সম্ভাবনা ভারতীয় সমরবিদদের জন্য একটি কৌশলগত দুঃস্বপ্নে রূপ নেয়।
কিন্তু 1970-এর দশকের প্রথমার্ধে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে দুটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটে এবং এর ফলে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে পরিণত হয়। প্রাথমিকভাবে স্বাধীন বাংলাদেশ ছিল সামরিকভাবে অত্যন্ত দুর্বল এবং রাজনৈতিকভাবে ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন। এর ফলে দক্ষিণ দিক থেকে শিলিগুড়ি করিডোরের ওপর আক্রমণের সম্ভাবনা বহুলাংশে দূরীভূত হয়। তদুপরি 1975 সালে স্বাধীন সিকিম রাষ্ট্র ভারতের অন্তর্ভুক্ত হয় এবং ভারতের একটি প্রদেশে পরিণত হয়। এর ফলে ভারতের জন্য শিলিগুড়ি করিডোরের উত্তর দিকের নিরাপত্তা অংশত বৃদ্ধি পায়। তখন থেকে ভারতের দৃষ্টিতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার প্রতি মূল হুমকি হচ্ছে চীন এবং এখন পর্যন্ত এই পরিস্থিতি বজায় রয়েছে। উল্লেখ্য, নিরাপত্তাজনিত ঝুঁকির পাশাপাশি শিলিগুড়ি করিডোর উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে একটি প্রতিবন্ধক হিসাবে ভূমিকা পালন করছে। এটি সত্যি যে এই করিডোর না থাকলে উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতো। বর্তমানে শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে অতিক্রমকারী সড়ক ও রেলপথের মাধ্যমে মূল ভারতীয় ভূখণ্ড ও উত্তর পূর্ব ভারতের মধ্যে সংযোগ রক্ষিত হয় এবং এখান দিয়েই উত্তর পূর্ব ভারতে সৈন্য, সামরিক সরঞ্জাম ও রসদপত্র প্রেরণ করা হয়। কিন্তু শিলিগুড়ি করিডোর সংকীর্ণ এবং এর ফলে এই করিডোর পরিবহন ব্যবস্থার দিক থেকে বরাবরই চাপে থাকে। এই করিডোর দিয়ে যে রেলপথটি গেছে সেটিতে মাত্র একটি লাইন রয়েছে এবং করিডোরটির মধ্য দিয়ে অতিক্রমকারী সড়ক ও রেলপথ প্রায় ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়। তদুপরি চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থানের ফলে ভারতের জন্য শিলিগুড়ি করিডোরের প্রতি নিরাপত্তা ঝুঁকির পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। চীন ও শিলিগুড়ি করিডোরের মধ্যবর্তী দূরত্ব এত কম যে চীনারা তাদের বর্তমান অবস্থান থেকেই করিডোরটির ওপর গোলাবর্ষণ করতে পারে। যুদ্ধের ক্ষেত্রে চীনা সৈন্যদের শিলিগুড়ি করিডোর আক্রমণের জন্য মাত্র 130 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে এবং এরপর তারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে করিডোরটি দখল করে নিতে পারবে। বর্তমান পরিস্থিতিতে সর্বাত্মক চীনা ভারতীয় যুদ্ধ আরম্ভ হলে চীন যদি শিলিগুড়ি করিডোর দখল করতে সক্ষম হয়, সেক্ষেত্রে উত্তর পূর্ব ভারতে বসবাসরত প্রায় 5 কোটি ভারতীয় নাগরিক ও অঞ্চলটিতে মোতায়েনকৃত হাজার হাজার ভারতীয় সৈন্য মূল ভারতীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর ফলে যুদ্ধের প্রথম পর্যায়ে ভারত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। স্বাভাবিকভাবেই ভারতীয় নীতি নির্ধারকরা এরকম কিছু ঘটতে দিতে আগ্রহী নন। এজন্য ভারতীয় কেন্দ্রীয় সরকার শিলিগুড়ি করিডোরে বিস্তৃত সামরিক উপস্থিতি বজায় রেখেছে। ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশ সকলেই এই করিডোরটি প্রহরা দিয়ে থাকে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সদস্যরাও এই অঞ্চলে সক্রিয় এবং তারা এখানে চীনাদের কার্যক্রমের পাশাপাশি নেপালি, ভুটানি ও বাংলাদেশিদের কার্যক্রমের ওপরেও নজরদারি করে থাকে। কিছু কিছু ভারতীয় বিশ্লেষকের ভাষ্যমতে শিলিগুড়ি অঞ্চলে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের প্রবেশও এই অঞ্চলের জন্য একটি নিরাপত্তা ঝুঁকি। তদুপরি কিছু কিছু ভারতীয় বিশ্লেষক দাবি করেছেন যে নেপাল ভিত্তিক ইনসার্জেন্টদের ব্যবহার করে পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সও এতদ অঞ্চলে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করেছে। অবশ্য সবকিছুকে ছাপিয়ে এই অঞ্চলে চীনের কার্যক্রমই ভারতের দৃষ্টিতে সবচেয়ে বেশি বিপজ্জনক। চীন বরাবরই নিজেদের সামরিক অবস্থানকে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে এবং 2017 সালে চীন ও ভারতের মধ্যে সংগঠিত দোকলাম দ্বন্দ্বের এটি ছিল মূল কারণ। উল্লেখ্য, দোকলাম মালভূমি আনুষ্ঠানিকভাবে ভুটানের অন্তর্ভুক্ত এবং ভারত এই ভূখণ্ডকে ভুটানি ভূখণ্ড হিসাবে বিবেচনা করে, কিন্তু চীন এই ভূখণ্ডটির মালিকানা দাবি করে। দোকলামের উত্তরে চীনের জাতিগত তিব্বতী অধ্যুষিত চুম্বি উপত্যকা এবং দক্ষিণে ভারতের শিলিগুড়ি করিডোর অবস্থিত। এমত অবস্থায় চীন দোকলাম অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারলে তাদের সামরিক উপস্থিতি শিলিগুড়ি করিডোরের একেবারে দোরগোড়ায় চলে আসবে এবং এর ফলে করিডোরটি নিরাপত্তার ঝুঁকির মাত্রা বহুগুণ বৃদ্ধি পাবে। এজন্য ভারত দোকলামে চীনা আধিপত্য স্থাপনের বিরোধী। এদিকে 1984 সাল থেকে চীনা ভুটানি সীমান্ত বিরোধ নিরসনের জন্য উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। 1997 সালে চীন মধ্য ভুটানের ভূখণ্ডের ওপর তাদের দাবি ছেড়ে দেওয়ার পরিবর্তে দোকলাম অঞ্চল চীনের কাছে হস্তান্তর করার জন্য ভুটানকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভুটান প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং ধারণা করা হয় যে
ভুটানের এই সিদ্ধান্ত গ্রহণের জন্য ভারতীয় চাপ দায়ী ছিল। অবশ্য চীন ও ভুটানের মধ্যে আলোচনা অব্যাহত থাকে। 2010 সালে উভয় পক্ষ বিবাদমান অঞ্চল যৌথভাবে জরিপ করতে সম্মত হয় এবং 2015 সাল নাগাদ এই জরিপ সম্পন্ন হয়। এমত অবস্থায় 2017 সালের জুনে ভারত অভিযোগ করে যে চীন বিতর্কিত দোকলাম অঞ্চলে সড়ক নির্মাণ করছে। উল্লেখ্য, ভুটানি সেনাবাহিনী দোকলামে চীনের সড়ক নির্মাণে বাধা দিয়েছিল, কিন্তু চীনারা ভুটানিদের বাধা অগ্রাহ্য করে দোকলামে সড়ক নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু এই সড়ক নির্মিত হলে চীনের ইয়াদং দোকলামের সঙ্গে যুক্ত হতো এবং এর ফলে চীনারা সহজেই শিলিগুড়ি করিডোরের কাছে তাদের সৈন্য সামন্ত ও রসদপত্র মোতায়েন করার সুযোগ পেত। এই পরিস্থিতিতে ভারত চীনাদের বাধা প্রদানের সিদ্ধান্ত নেয় এবং ভারতীয় সৈন্যরা দোকলামে প্রবেশ করে। প্রায় 2.5 মাসব্যাপী দোকলামে এই দ্বন্দ্ব অব্যাহত থাকে এবং অবশেষে 2017 সালের অক্টোবরে উভয় পক্ষে একটি সমঝোতায় পৌঁছায়। এই সমঝোতা অনুযায়ী ভারত দোকলাম থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং চীন সেখানে সড়ক নির্মাণ বন্ধ করে। অবশ্য সে সময় বিশ্লেষকরা মন্তব্য করেছিলেন যে চীন দোকলামে সড়ক নির্মাণ বন্ধ রাখলেও তাদের উক্ত অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। কার্যত 2020 সালের অক্টোবরে জানা যায় যে চীনারা দোকলামের কাছে বিভিন্ন সামরিক স্থাপনা নির্মাণ করছে, কিন্তু ভূখণ্ডটি যেহেতু ভুটানের, সেহেতু ভুটানের অনুমোদন ছাড়া ভারতের এই ব্যাপারে হস্তক্ষেপ করার সুযোগ ছিল না। তদুপরি 2020 সালের মে থেকে লাদাখে চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে এবং এই প্রেক্ষাপটে ভারত ভুটানের অভ্যন্তরে চীনের সঙ্গে নতুন করে দ্বন্দ্বে জড়াতে আগ্রহী ছিল না। ফলে ভুটানের অভ্যন্তরে চীনের সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত থাকে এবং শিলিগুড়ি করিডোরে নিরাপত্তার ঝুঁকিও যথারীতি বৃদ্ধি পেতে থাকে। 2021 সালের অক্টোবরে চীন ও ভুটান তাদের মধ্যেকার সীমান্ত বিরোধ নিরসনের উদ্দেশ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে, কিন্তু সমঝোতা স্মারকটির শর্তাবলী সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ভুটান যদি এই চুক্তিতে দোকলামকে চীনের কাছে হস্তান্তর করে থাকে বা সেখানে পরোক্ষ চীনা আধিপত্য স্বীকার করে নেয়, সেক্ষেত্রে শিলিগুড়ি করিডোরে নিরাপত্তার ব্যাপারে ভারতীয় সমর বিশারদদের দীর্ঘদিনের ভীতি বাস্তবে রূপ নেবে। কিন্তু এখনও এই চুক্তির শর্তাবলী প্রকাশিত হয়নি, ফলে এই ব্যাপারে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। অবশ্য কিছু কিছু ভারতীয় সামরিক কর্মকর্তার মতে চীনের পক্ষে শিলিগুড়ি করিডোর দখল করা বা দখল করার পর করিডোরটি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে না। করিডোরটি দখলের জন্য চীনা সৈন্যদেরকে একটি অত্যন্ত সরু ভূখণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। ইয়াদং ও দোকলাম উভয় স্থানের এক পাশে ভারতের সিকিম প্রদেশ এবং অন্য পাশে ভুটানি ভূখণ্ড অবস্থিত। এমত অবস্থায় চীনা সৈন্যরা যদি চুম্বুই উপত্যকা থেকে একটি দক্ষিণ অভিমুখী সরল রেখা ধরে শিলিগুড়ি করিডোরের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে ভারতীয় সৈন্যরা দুই পাশ থেকে অগ্রসরমান চীনা সৈন্যদের ওপর গোলাবর্ষণ করতে ও বিমান হামলা চালাতে পারবে এবং এর মধ্য দিয়ে তাদের অগ্রযাত্রা প্রতিহত করতে পারবে। আর চীন যদি শিলিগুড়ি করিডোর সহজে দখল করে নিতে সক্ষম হয়, সেক্ষেত্রে ভারতীয় সৈন্যরা দুই পাশ থেকে পাল্টা আক্রমণ চালিয়ে সহজেই করিডোরটি পুনর্দখল করে নিতে পারবে। কিন্তু ভারতীয় সামরিক কর্মকর্তারা যে ধরনের পরিস্থিতির কথা বলছেন, সেটি সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতির মধ্যে একটি পরিস্থিতি মাত্র। যুদ্ধের সময় চীনা সৈন্যরা যদি কেবল দোকলামের মধ্য দিয়ে অগ্রসর না হয়ে আশেপাশের ভারতীয় ও ভুটানি দখল করে এরপর শিলিগুড়ি করিডোরের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে ভারতীয়দের পক্ষে করিডোরটি রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। সুতরাং শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ভারতের জন্য একটি বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি হিসাবেই থেকে যাচ্ছে। উল্লেখ্য, ভারত একটি উপায়ে শিলিগুড়ি করিডোরের ওপর থেকে তাদের অতিমাত্রায় নির্ভরশীলতা হ্রাস করতে পারে এবং এই উপায়টি হচ্ছে উত্তর পূর্ব ভারতে পৌঁছানোর জন্য পার্শ্ববর্তী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা। পাকিস্তানি সামরিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল খালিদ মাসুদ খানের ভাষ্যমতে ভারত যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে বাংলাদেশি মুক্তি বাহিনীকে সহায়তা প্রদানের বিনিময়ে শিলিগুড়ি করিডোরের প্রশস্ততা বৃদ্ধির জন্য কিছু বাংলাদেশি ভূখণ্ড অধিকার করে নেয়নি, সেটি ছিল আশ্চর্যজনক। অবশ্য 2010-এর দশকে ভারতীয় বাংলাদেশি সম্পর্ক উন্নয়নের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভারতকে ট্রানজিট অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ সড়ক ও রেলপথ ব্যবহার করে মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতে যাতায়াত সুবিধা প্রদান করেছে এবং এটি শিলিগুড়ি করিডোরের ওপর ভারতের মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা হ্রাস করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী মৈত্রী বা চিরস্থায়ী শত্রুতা বলে কিছু নেই এবং একটি রাষ্ট্র কখনো তার নিরাপত্তার জন্য অপর কোনো রাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারে না। এর জন্য শিলিগুড়ি করিডোর
মূল ভারতীয় ভূখণ্ড ও উত্তর পূর্ব ভারতের মধ্যে মূল সংযোগ রক্ষাকারী হিসাবে বিবেচিত হতে থাকবে এবং ভারতের দুর্বল চিকেন নেক বা অ্যাকিলিস হিল হিসাবে বিরাজ করতে থাকবে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটলে ভারতীয় রাষ্ট্র ও শিলিগুড়ি করিডোরের মধ্যেকার এই সম্পর্কের ছেদ পড়বে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আবার মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের। তাই ইতিহাসে যা হয়েছিল সেটা নিয়ে আবার ভাবতে হচ্ছে ভারতকে।